আজকে আমরা অনলি আমাদের আজকে কোনো হাতের কাজ নাই, শুধুমাত্র থিওরি। ঠিক আছে, আর সাথে কিছু চিত্র বুঝবো। তো আজকে আমরা শুরু করব রেজিস্টার থেকে। রেজিস্টার জিনিসটা কি সেটা বুঝতে হবে ফার্স্টে তোমাদেরকে। আচ্ছা, রেজিস্টার হচ্ছে, মনে করো কয়েকটা ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত একটি মেমোরি ডিভাইস। ওকে, আচ্ছা, এখানে বলছে রেজিস্টার হচ্ছে এক প্রকার মেমোরি ডিভাইস যা কতগুলো বিটকে ধারণ করে বা সংরক্ষণ করে। কেমন, ক্লিয়ার না? এখন ক্লিয়ার মোটামুটি? কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, আমি একটু জুম আউট করি, মানে ইয়ে করে দিই। আচ্ছা দেখো, তো এখানে আমি কি বলতেছি যে রেজিস্টার হলো এক প্রকার মেমোরি ডিভাইস যা কতগুলো বিটকে ধারণ করে বা সংরক্ষণ করে। এটি একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এর গেট এর সমন্বয়ে গঠিত সার্কিট, যেখানে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট ধারণ করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রেজিস্টারের সংখ্যা। তাহলে রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে একটা মেমোরি ডিভাইস যা একগুচ্ছ ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি। আচ্ছা, এখন এখন আমরা রেজিস্টারের প্রকারভেদটা দেখব। এখানে কত ধরনের রেজিস্টার আছে আর কোথায় কি আছে। ঠিক আছে, যদি এন বিটকে তুমি স্টোর করতে চাও, তাহলে এন বিটের রেজিস্টার লাগবে। আর এন বিটের রেজিস্টার বলতে এনটি ফ্লিপ ফ্লপ যুক্ত রেজিস্টার লাগবে। ও হ্যাঁ, এতক্ষণে, ও হ্যাঁ, এক মিনিট। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, যে রেজিস্টার প্রথম মেমোরি ডিভাইস হিসাবে সিপিইউ এর অভ্যন্তরে থাকে। প্রথম মেমোরি ডিভাইস হিসাবে, প্রথম বলতে যে বাইরে থেকে কোনো কিছু আসলেই এই রেজিস্টারের মধ্যে আগে প্রবেশ করবে, এই জন্য সেটা প্রথম মেমোরি ডিভাইস। ওকে, তারপরে পার্মানেন্টলি যদি স্টোর করতে হয়, তখন সেকেন্ড যে কোনো মেমোরি ডিভাইসে সে যেতে পারে, যেমন হার্ড ডিস্ক আছে বা র্যাম আছে, বিভিন্ন জায়গায় যেতে পারে। র্যামে যদিও পার্মানেন্টলি স্টোর হয়ে থাকে। তো যাই হোক, তো প্রথম মেমোরি হচ্ছে রেজিস্টার। আচ্ছা, যা সিপিইউ এর অভ্যন্তরে থাকে প্রসেসিং, এটা মানে হচ্ছে আসলে প্রসেসরের অভ্যন্তরে থাকে, প্রসেসিং এর সময় অস্থায়ীভাবে ডেটা সঞ্চিত রাখে। আচ্ছা, এতে র্যামের মতো যতক্ষণ সার্কিটে বিদ্যুৎ থাকে ততক্ষণ অস্থায়ীভাবে ডেটা সঞ্চিত থাকে। ঠিক আছে, এর মানে হচ্ছে তুমি মনে করো বাইরে থেকে কিছু একটা কাজ করতেছো, বা তুমি কোনো একটা প্রোগ্রাম করতেছো, প্রোগ্রামটা রান করবা। ঠিক আছে, এমন মুহূর্তে কারেন্ট চলে গেল, তো ওই প্রোগ্রামের মধ্যে যেসব ইনপুট দিছো সব মুছে যাবে, কারণ বিদ্যুৎ চলে গেলে ও আর সেটা ধরে রাখতে পারে না, রেজিস্টার ওই বিটকে ধরে রাখতে পারে না। আচ্ছা, রেজিস্টারে নতুন তথ্য ইনপুট বা সঞ্চয় করে রাখাকে লোডিং বলা হয়। কি বলা হয়? লোডিং। নতুন তথ্য ইনপুট করা বা সঞ্চয় করে রাখাকে বলা হয় লোডিং। আচ্ছা, তো যাই হোক, এখানে অনেক কিছু বলছে যে আমার ইন্টেল কোর i7 এ 32 মোড প্রসেসরে 8টি রেজিস্টার থাকে। কোর i7 এ 64 বিট মোডের প্রসেসরে 16টি রেজিস্টার থাকে। 64 বলতে এখানে এক একটা রেজিস্টার 4টা করে বিট ধরতে পারে। তাহলে 16টি রেজিস্টার 64টা বিট ধরতে পারবে। ওকে, আবার 8টা রেজিস্টার 32টা বিট ধরতে পারবে। হচ্ছে ব্যাপার। আচ্ছা, রেজিস্টারের গঠন। রেজিস্টার হচ্ছে সাধারণত ডেটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা হয়। এখানে কিছু বলেছে যে সরল ও সাধারণ রেজিস্টারগুলো শুধুমাত্র ফ্লিপ ফ্লপ সার্কিট দ্বারা গঠিত।
এবং ক্লক পালস দ্বারা পরিচালিত। ওকে? ক্লক পালস দ্বারা মানে একটা সার্টেইন ভোল্টেজ দ্বারা পরিচালিত হয়। আচ্ছা, গঠন ও কাজের প্রকৃতি ভেদে রেজিস্টার বিভিন্ন প্রকার হয় এবং কম্বিনেশনাল গেট ছাড়া রেজিস্টার গঠন করা সম্ভব। তো যাই হোক, রেজিস্টার বিভিন্নভাবে গঠন করা সম্ভব, হ্যাঁ? মানে অনেকগুলো গেট একসাথে কম্বাইন করে রেজিস্টার তৈরি করা যায়। আবার এটা ছাড়াও রেজিস্টার তৈরি করা সম্ভব। ঠিক আছে? কম্বিনেশনাল গেট। গেট পড়ানোয় বিভিন্ন প্রকার গেট। ওই গেট ও হ্যাঁ, ওই বিভিন্ন প্রকার গেট আমাদের আছে। সেই গেটগুলা একসাথে কম্বাইন করে কম্বাইন করাকেই কম্বিনেশনাল গেট বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তো রেজিস্টারের ব্যবহার ক্ষণস্থায়ী ডেটা, ক্যাশ মেমরি হিসাবে এগুলো আমরা জানি। ক্যালকুলেটর ও ডিজিটাল ঘড়িতে রেজিস্টার ব্যবহার করা হয়। রেজিস্টার কত প্রকার? রেজিস্টার গঠন অনুসারে ২ প্রকার, বাফার বা প্যারালাল লোড রেজিস্টার আর হচ্ছে শিফট রেজিস্টার। আর কাজের প্রকৃতি হিসাবে বিভিন্ন রেজিস্টার ব্যবহার করা হয়। যেমন অ্যাকুমুলেটর রেজিস্টার, সাধারণ রেজিস্টার, বিশেষ রেজিস্টার। এগুলা কি, কি কাজে ব্যবহার করা হয় সেই কাজগুলা কিন্তু এখানে দেয়া আছে। তোমরা এগুলো একটু দেখে নিও। যেমন মানে ALU, হ্যাঁ? অ্যাকুমুলেটর রেজিস্টার। এটা কি কাজে ব্যবহার করা হয়? এর অন্তর্গত বিশেষ ধরনের রেজিস্টার যাতে হিসাবের ফল প্রাথমিকভাবে সংরক্ষণ করে রাখা হয়। কোনো একটা ক্যালকুলেশন করে এখানে প্রাথমিক ফলটা রাখা হয়। সাধারণ তথ্য সংরক্ষণের জন্য এটা ব্যবহার করা হয়। বিশেষ কোনো ইনস্ট্রাকশনের জন্য প্রাথমিক মেমরি হিসাবে ব্যবহৃত রেজিস্টার হলো বিশেষ রেজিস্টার। মানে একেকটা রেজিস্টারের একেকটা কাজ আছে। ওকে? সেই অনুসারে সেটা কাজ করে। তো যাই হোক, আমরা এত কিছু পড়বো না। আমরা বাফার বা প্যারালাল লোড রেজিস্টার আর শিফট রেজিস্টার এই ২ টা নিয়ে আমরা এখানে পড়ব। আচ্ছা, তো যাই হোক, রেজিস্টার ডেটা সাধারণ আ আ ধারাবাহিকভাবে অথবা সমান্তরালভাবে ২ ভাবেই মেমোরিতে ঢুকতে বা বেরোতে পারে। আচ্ছা, তাই রেজিস্টারের ডেটা ঢোকা বা বেরোনোর পদ্ধতির উপর নির্ভর করে রেজিস্টারকে ৪ ভাগে ভাগ করা যায়। রেজিস্টারে কিভাবে ডেটাটা ইন হচ্ছে, কিভাবে আউট হচ্ছে তার উপর নির্ভর করে ৪ ধরনের রেজিস্টার তৈরি করা যায়। সিরিয়াল ইন, সিরিয়াল আউট, ঠিক আছে? সিসো, সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, প্যারালাল আউট, সিপো, আর প্যারালাল ইন, সিরিয়াল আউট, পিসো, আর হচ্ছে প্যারালাল আউট ইন, প্যারালাল আউট। এটা হচ্ছে পিপো। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে? সিরিয়াল ইনপুট হয়ে যদি সিরিয়াল আউটপুট হয় তাহলে সেটা হচ্ছে সিসো। আচ্ছা, এখন সিরিয়াল আর প্যারালাল জিনিসগুলো আমরা একটু বুঝবো এই পেজে গিয়ে। তো খেয়াল করো, শিফট রেজিস্টার। এই শিফট রেজিস্টার আগে আমরা পড়তেছি, প্যারালাল রেজিস্টার পরে পড়ছি। ওকে? শিফট মানে কি? একটা বিট শিফট করার মাধ্যমে ডেটা স্টোর করে যে রেজিস্টার সেটাই হচ্ছে শিফট রেজিস্টার। আচ্ছা, শিফট করার মাধ্যমে বলতে আচ্ছা, তার জন্য আমরা একটা সার্কিট দেখব। এখানে অনেকগুলো সার্কিট আছে। আমরা একটা সার্কিট দেখব। সেটা হচ্ছে এইগুলা মনে করো একেকটা ফ্লিপ ফ্লপ। এই যে ব্লকগুলা। একটা ব্লক, একটা ব্লক। যেহেতু ৪ টা বিটকে ধারণ করে এমন রেজিস্টার নিয়ে কথা বলছি, এইজন্য আমরা ৪ টা ফ্লিপ ফ্লপ নিলাম। এই ফ্লিপ ফ্লপের ইনপুট এটা ডেটা ফ্লিপ ফ্লপ। আমি আগেই বলেছি রেজিস্টার তৈরি হয় ডেটা ফ্লিপ ফ্লপ দিয়ে। তাহলে ইনপুট হচ্ছে ডি। ওকে? আর আউটপুট সাধারণত ২ টা করে থাকে, কিউ আর কিউ বার। ডি, কিউ, কিউ বার। ডি, কিউ, কিউ বার। ইনপুট ডি, কিউ, কিউ বার। এই হচ্ছে আমাদের রেজিস্টার গুলো আঁকা হয়ে গেল। ঠিক আছে? মানে ফ্লিপ ফ্লপ গুলো আঁকা হয়ে গেল। আর এখান থেকে আমার ইনপুটটা ভেতরে আসলে ঢুকবে। মনে করো আমি এর ভেতরে ইনপুট নিতে চাই 1010।
এইটা। এই একটা বিট আছে বাইরে। এই বিটটা আমি এই রেজিস্টারের মধ্যে স্টোর করতে চাই। তাহলে কি করতে হবে? যেকোনো রেজিস্টার কাজ করে বা যেকোনো ফ্লিপ ফ্লপ কাজ করে কিসের মাধ্যমে? ক্লক পালসের মাধ্যমে। এইজন্য প্রত্যেকটা রেজিস্টারের সাথেই একটা করে ক্লক পালস যুক্ত থাকে ইনপুট হিসাবে। কারণ ক্লক পালস কি করে? ভোল্টেজ ইনপুট দেয়। এজন্য ইনপুট হিসাবে এই ক্লক পালস গুলো মানে ক্লকটা যুক্ত থাকে। ক্লক পালস দেওয়া হয় ইনপুট হিসাবে। তো এভাবে আমরা যুক্ত করে এখানে ক্লক একসাথে যুক্ত করে ক্লকটা লিখে দিলাম। যাতে একবার ক্লক অন হওয়ার সাথে সাথেই এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ অন হয়ে যায়। ক্লক প্রেস না করলে কিন্তু ফ্লিপ ফ্লপ কাজ করবে না। হ্যাঁ? তার মানে ক্লকটা প্রেস হবে অটোমেটিক। তখনই যখন ক্লকটা প্রেস হবে তখনই এটা স্টোর হবে। ওকে? আচ্ছা, তো দেখি এটা কিভাবে স্টোর হয়। তো খেয়াল করো, ক্লক কিভাবে কাজ করে? এখানে ভোল্টেজ দেওয়া হয়। এইজন্যই ক্লক কাজ করতে পারে। ভোল্টেজ দেওয়া হয়। ক্লক সেই ভোল্টেজটা আবার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে পৌঁছায় দেয়। ক্লক হচ্ছে এমন একটা ডিভাইস। ওকে? এখন খেয়াল করো, আমি যখন ক্লকটা প্রেস করব, ঠিক আছে? মনে করো এই বিটগুলা এখানে এসে ওয়েট করছে। এই ইনপুটের এই তারের মধ্যে এসে ওয়েট করছে। যখন আমি ক্লকে প্রেস করব, তখনই এই ১ম বিটটা এই ভেতরে ঢুকবে। এই ডি এর এখানে ডি সমান ১ম এ 0, ডি এর ভেতরে ১ম এ 0 ঢুকবে। ওকে? তার মানে এই ৪ টা থেকে একটা ঢুকে গেল। আর এখানে যা কিছু ছিল, কিছু না থাকলে কি ছিল? 0 ছিল। আচ্ছা, সেই 0 গুলা কি হবে? এখানে যে 0 ছিল পরের ঘরে চলে যাবে, পরের ঘরের 0 পরের ঘরে, তারপরের ঘরের 0 তারপরের ঘরে, তারপরে তার মানে ব্যাপারটা হবে এই যে এইরকম, এইভাবে। এই আউটপুট পরেরটার ইনপুট হবে। ১ম টার আউটপুট পরেরটার ইনপুট। ১ম টার দ্বিতীয়টার আউটপুট পরেরটার ইনপুট। এইভাবে আসলে শিফট হতে থাকবে। তাহলে যখন আমি 0 ইনপুট করলাম তখন এই কিউ এর মধ্যে যে 0 ছিল সে 0 এখানে চলে গেল। এখানে যে 0 ছিল সে ওখানে চলে গেল। এখানে 0 এখানে। আর এখানে যে 0 ছিল সে ডিলেট হয়ে গেল। মানে রেজিস্টারের বাইরে। এরপরে আবার ক্লক যখন প্রেস করব তখন এই 0 টা এই রাস্তা দিয়ে চলে আসবে এখানে। আর এখানে এই 1 টা আসবে। হ্যাঁ, বলো। আমরা তো আমাদের ইনপুট ডিলিট করতেছি না। এখানে যা ছিল সেইটা ডিলিট করতেছি। ওকে? আমার মাত্র ২য় পজিশনে আসছে। আমাদের লাস্ট ডেটাটা। এটা কি হচ্ছে জানো? লাস্ট মানে লাস্টের থেকে ইন হচ্ছে। লাস্ট ইন, ফার্স্ট আউট এইরকম একটা ব্যাপার। তো লাস্টের থেকে আমরা ডেটা ইন করতেছি। 0 এখানে আছে মাত্র। তাহলে ২ বার ক্লক প্রেস হইছে। এজন্য ২ টা বিট ঢুকতে পারছে। আবার ক্লক প্রেস করব, তখন এই 0 টা চলে আসবে এখানে, এই 1 টা চলে আসবে এখানে, আর এই 0 টা আবার এই ইনপুটের মধ্যে ঢুকবে। তাহলে ৩ টা ঘর আমাদের দখল হয়ে গেল। আর এখানে যে 0 ছিল সেটা ডিলিট হয়ে যাবে। ওকে? আচ্ছা, এরপরে আবার ক্লক প্রেস করলাম। ক্লক প্রেস করলে এইখানে যে 0 ছিল একটু আগে, মানে লাস্টের দিক থেকে আগে বুঝাই। এই লাস্টের 0 টা এখানে চলে যাবে। এই 1 টা এই 0 র জায়গায় দখল করবে। আর এখানে যে 0 ছিল সে এখানে চলে আসবে। আর লাস্টে যে 1 ছিল সে ইনপুটের মধ্যে ঢুকবে। ৪ টা বিট ৪ টা রেজিস্টারের ৪ টা ফ্লিপ ফ্লপের মধ্যে ঢুকে গেছে না? তার মানে আমাদের রেজিস্টারটা এই বিটগুলা স্টোর করতে পারবে। এখন যদি তুমি আবার ক্লক প্রেস করো তাহলে কিন্তু এটা বের হয়ে চলে যাবে। এইজন্য আমরা আর ক্লক প্রেস করব না যতক্ষণ পর্যন্ত আমরা স্টোর করে রাখতে চাই। ওকে? ওকে? তো যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে না ততক্ষণ পর্যন্ত ক্লক প্রেসও হবে না। যখন আমরা এইটা ডিলিট করে দিতে চাবো তখন হয় আমরা ওই প্রোগ্রামটা কেটে দিব বা কিছু একটা করব, তখন ক্লক প্রেস হবে। প্রেস হয়ে এগুলো সব মানে ডিলিট হয়ে যাবে। ওকে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি রেজিস্টার, এটা আউটপুট, হ্যাঁ? মানে আউট, এদিকে আউট, সিরিয়াল আউট। এটা হচ্ছে
আউট হয়ে যাবে এই রাস্তা দিয়ে। এটা কিছু না। তো এই ছিল আমাদের শিফট রেজিস্টার, শিফট রেজিস্টার, শিফট রেজিস্টার। আচ্ছা, তো শিফট রেজিস্টারটা আমরা বুঝে ফেলতে পেরেছি, আশা করা যায়। এরপরে আমরা এই শিফট রেজিস্টার কত প্রকার থাকতে পারে সেটা একটু দেখে নিই। লেফট টু রাইট শিফট রেজিস্টার আর রাইট টু লেফট শিফট রেজিস্টার, দুই প্রকারের শিফট রেজিস্টার থাকতে পারে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে লেফট টু রাইট শিফট রেজিস্টার। ওকে, আর এই রেজিস্টারটাকেই তুমি উল্টা ভাবে দাও, মানে উল্টা করে নাও, মানে এইভাবে যদি আমি পেজটা উল্টাই দিই, না পেজটা উল্টা দিলে ওই পাশে তো আর দেখতে পারবো না, এটা অত পাতলা পেজ না। তো যাই হোক, এটা এই পাশে যদি উল্টায় দাও তাহলে এটা লেফট টু রাইট শিফট হয়ে যাবে। ওকে, সরি, রাইট টু লেফট শিফট হয়ে যাবে। এখন আছে লেফট টু রাইট শিফট, এল টু আর। আচ্ছা, এই ছিল আমাদের শিফট রেজিস্টার। এরপরে আমরা পড়ব বাফার রেজিস্টার বা প্যারালাল লোড রেজিস্টার। নাম শুনেই বোঝা যাচ্ছে যে প্যারালাল লোড হবে, মানে বিটগুলো একসাথে ইনপুট হবে, এইভাবে এক একটা করে ক্লক প্রেস করতে থাকবো আর এক একটা করে বিট ইনপুট হবে। ব্যাপারটা অনেক সময় সাপেক্ষ, ঠিক আছে, মানে সময় বেশি লাগে এইভাবে যদি ইনপুট হয়। তো সময় কম লাগে কোন পদ্ধতিতে, তার জন্য আরেক ধরনের রেজিস্টার তৈরি করা হয়েছে যেটা হচ্ছে প্যারালাল লোড, মানে একসাথে লোড হয়ে ভেতরে চলে গিয়ে স্টোর হয়ে থাকবে, টাইম অনেক কম লাগবে, একবার ক্লক প্রেস করলে হয়ে যাবে। আর এখানে ৪ বার ক্লক প্রেস করা লাগছিল, এখানে একবার করলেই হবে। তাহলে ব্যাপারটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখি যদি। তাহলে আমরা ব্লক ডায়াগ্রাম গুলো একটু আঁকি, ব্লক গুলা, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, আবার এই একটা ব্লক, এই হচ্ছে আমাদের ৪টা ব্লক। এখন ইনপুট তো এটা, এখানেও ইনপুট এটা আগের মতোই সবকিছু, কিন্তু এখন আর এই পরেরটার আউটপুট নিয়ে আমরা কাজ করব না। হ্যাঁ, এখন আমরা বাইরে থেকে ইনপুট নিব, যেমন ইনপুট এদিকে, যেহেতু লাস্ট ইনপুটটা এখানে, আচ্ছা এটাই i0 ধরছে, সমস্যা নেই, i1 i2, এটা হচ্ছে মনে করো i3, এ হচ্ছে ৪টা ইনপুট হবে। আর হচ্ছে এই যে আউটপুট, এখানে কিউ প্রাইম গুলার কোনো কাজ নাই, কিউ গুলা হচ্ছে মেন আউটপুট। আচ্ছা, তো এই আউটপুট গুলার নিচে আমরা দেখাবো, এই যে আউটপুট গুলো নিচে দেখাচ্ছি, তাহলে ৪টা আউটপুট হয়ে গেল না? এটা হচ্ছে a0, a1, a2, a3। ওকে, তাহলে ইনপুট আউটপুট আমরা এখানে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে যে ক্লক ছাড়া কিন্তু রেজিস্টার কাজ করে না। তাহলে প্রত্যেকটা রেজিস্টারের বা মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে এক একটা করে ক্লক যুক্ত থাকে। তো সেইভাবে আমরা যুক্ত করে সবগুলা ক্লক একসাথে যুক্ত করে দিই, তারপরে সিএল কে ক্লক লিখে দিই। তাহলে কি হবে জানো, এখানে ৪টা বিট, মনে করো 1, এটার মধ্যে 0, এটার মধ্যে 1, এটার মধ্যে 0, একটু আগে যেটা ইনপুট করেছিলাম যে 1010 1010, এই ৪টা এসে এখানে থাকবে, ৪টা বিট ৪টা ইনপুটের মধ্যে চলে যাবে। তারপরে ক্লক প্রেস করার সাথে সাথে এই ফ্লিপ ফ্লপ গুলো অন হবে, তখন এই বিট গুলা ভেতরে চলে যাবে, প্রত্যেকটা বিট ভেতরে চলে যাবে, ভেতরে গিয়ে আউটপুটে ওয়েট করতে থাকবে। ওকে, মানে এখানে ওয়েট করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি পরবর্তী ইনস্ট্রাকশন দিবা, ততক্ষণ পর্যন্ত এই বিটগুলো এখানে জমা থাকবে। তার মানে বুঝতে পারছো যে এটা ইনপুট করতে খুব কম সময় লাগে। হ্যাঁ, তো এইটা বেশি পপুলার ওটা থেকে, শিফট রেজিস্টার থেকে। বাফার বা বাফার বা প্যারালাল রেজিস্টার গুলো বেশি ইম্পর্টেন্ট। আশা করা যায় আমরা কাজগুলো বুঝতে পেরেছি রেজিস্টারের। তাহলে রেজিস্টার মোটামুটি আমাদের শেষ। ওকে, রেজিস্টার এই পর্যন্তই। এখান থেকে আসলে ছোট ছোট কিছু কোশ্চেন আসে যে রেজিস্টার কি, কত প্রকার, বা এই রেজিস্টারের চিত্র আঁকো, ঠিক আছে, বা এই রেজিস্টারে বিটগুলা কিভাবে ইনপুট হয়,
এইরকম, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসতে পারে। বড় হ্যাঁ, প্রসেসরের মধ্যে কাজে লাগে। প্রসেসরে যত প্রসেসিং আছে সব রেজিস্টারের মধ্যেই হয়ে থাকে। আচ্ছা, তো প্যারালাল বাফার রেজিস্টারের পার্থক্য আছে। পার্থক্যটা আমি তোমাদেরকে দিয়ে দিব না, তোমরা একটু পড়ে নিও। এখানে আরো কিছু রেজিস্টার সম্পর্কে বলা আছে, জাস্ট রিডিং একটু পারলে পরে পড়ে নিও, সমস্যা নাই। এগুলো আমি পড়াচ্ছি না, ইম্পর্টেন্ট জিনিস না তাই। আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের কাউন্টার। কাউন্টারই হচ্ছে আমাদের লাস্ট টপিক। এখন কাউন্টার জিনিসটা কি? কাউন্টার হচ্ছে এমন এক ধরনের ডিভাইসই বলতে পারি বা সার্কিটও বলতে পারি, ঠিক আছে? এমন এক ধরনের সার্কিট যা পালসকে কাউন্ট করতে পারে, ক্লক পালসকে। ওই যে আমরা পালস দিচ্ছিলাম না ক্লকে, এই যে এখানে একবার ক্লক প্রেস করছিলাম, পালস যে তারপরে এই রেজিস্টার গুলো মানে ফ্লিপ ফ্লপ গুলো অন হচ্ছিল, এগুলো হচ্ছে পালস। এখন তুমি কতবার পালস দিলা সেইটা কাউন্ট করে হচ্ছে এই কাউন্টার। হ্যাঁ, আর এইটা কাউন্ট করার মাধ্যমেই আমরা বিভিন্ন সংখ্যা তৈরি করতে পারি বা কাউন্ট করে দেখাতে পারি। এজন্য ডিজিটাল তসবিতে কাউন্টার ব্যবহার করা হয়, যে তুমি কতবার প্রেস করছো তত কাউন্ট হতে থাকছে। আসলে তুমি কি প্রেস করছো ওখানে? ওইখানে তুমি প্রেস করছো ক্লক। ওকে, এরকম একটা ক্লক লাগানো আছে, যে বাটনটা আছে ওই বাটনের সাথে ক্লক লাগানো আছে, সেই ক্লকটা ওইভাবে প্রেস হচ্ছে আর সেটাই তুমি গণনা করতে পারছো। মানে ডিসপ্লেতে ওটাই উঠছে যে কতবার প্রেস করলাম। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে আমাদের কাউন্টারের সংজ্ঞা। যে লজিক সার্কিটের মাধ্যমে একটি প্রযুক্ত পালস এর সংখ্যা গণনা করা যায় এবং গণনার ফলাফল বাইনারিতে প্রকাশ করা যায়, তাকে কাউন্টার বলা হয়। আচ্ছা, এরপরে কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা তার ইনপুটে দেওয়া পালসের সংখ্যা গণনা করতে পারে। সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল মানে কি? মানে একটা সিকোয়েন্স মেনটেন করে। হ্যাঁ, এটা এমন একটা সার্কিট যে একটা সিকোয়েন্স মেনটেন করতে পারে, ঠিক আছে? এ হচ্ছে সিকোয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট। ওকে, আচ্ছা, সিকোয়েন্স মেনটেন করা খুবই জরুরি, না হলে তো কাউন্ট করতে পারবে না। আচ্ছা, তো যাই হোক, আহ, এখানে আরো কিছু জিনিস বলা আছে। একটি বাইনারি কাউন্টারের বিট সংখ্যা n যদি হয়, একটি বাইনারি কাউন্টারের বিট সংখ্যা যদি n হয়, তবে n সংখ্যক ফ্লিপ ফ্লপ লাগবে সেখানে এবং সংশ্লিষ্ট লজিক গেট দ্বারা গঠিত হবে, যা 0 থেকে 2n-1 পর্যন্ত পর্যায়ক্রমিক সংখ্যা গণনা করতে পারবে। তার মানে হচ্ছে আমি যদি 3 বিটের একটা কাউন্টার তৈরি করতে চাই, তার মানে আমার 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। কয়টা ফ্লিপ ফ্লপ? 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। আর 0 থেকে 2^3-1 পর্যন্ত গণনা করতে পারবে। তার মানে আসলে 0 থেকে 8-1 মানে 0 থেকে 7 পর্যন্ত গুনতে পারবে। ওকে, এই এইটা তার মানে কয়টা সংখ্যা গুনছে? টোটাল 8টা সংখ্যায় গণনা করতে পারছে, কারণ 0 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা হয়। ওকে, ঠিক আছে? তাহলে যে কাউন্টার যতগুলা সংখ্যা গুনতে পারে, কোন কাউন্টার যতগুলা সংখ্যা গুনতে পারে, ওটাকেই বলা হয় ওই কাউন্টারের মডুলাস। ঠিক আছে? ওই কাউন্টারের মোড নাম্বার বা মডুলাস। কি নাম্বার? মোড নাম্বার
বা মডুলাস। ঠিক আছে? মডুলাস। আচ্ছা, এখন দেখো এখানে মডুলাস মোড নাম্বার বা মডুলাস বলা হয়। তাহলে এখানে আমরা কয়টা বিটকে কাউন্ট করতে পেরেছি, কয়টা পালসকে? এখানে ৮ টা পালসকে কাউন্ট করতে পেরেছি। তাহলে এর মোড নাম্বার হচ্ছে ৮। তো এটাকে মোড ৮ কাউন্টার বলা যাবে। মোড ৮ কাউন্টার। মোড নাম্বারের উপর ডিপেন্ড করেও কাউন্টারের নামকরণ করা যেতে পারে। তাহলে মোড ৮ কাউন্টার মানে ৮ টা বিটকে মানে ৮ টা পালসকে গণনা করতে পারে। মোড ৮ কাউন্টার। তাহলে যদি মোড 10 লেখা থাকে তার মানে ১০ টা। মোড 100 ১০০ টা, মোড 1000 টা পালসকে কাউন্ট করতে পারবে তখন। ঠিক আছে? মোড নাম্বার দিয়ে আমরা কতগুলা বিট পালসকে কাউন্ট করতে পারে সেটা বুঝতে পারি। তো এখন তোমাদের এই চিত্রের দিকে একটু তাকাতে হবে। দেখো কিভাবে কাউন্ট করে সেটা দেখাচ্ছি। আচ্ছা, যখন তুমি ক্লক পালসটা প্রেস করো তখন ভোল্টেজ ট্রিগার্ড হয় এটা বলা হয়। ভোল্টেজ ট্রিগার হওয়া মানে কি? কোনো কিছু ট্রিগার করা মানে কি? বন্দুকের ট্রিগারে চাপ দেয়া। ট্রিগার মানে কি আসলে? ট্রিগার মানে হচ্ছে আ য এমন একটা মনে করো গেট বা কিছু একটা বা সুইচ, হ্যাঁ? যার মাধ্যমে একসাথে অনেক ভোল্টেজ চলে আসে। মানে কোন ভোল্টেজ ছিল না, একসাথে অনেক ভোল্টেজ চলে আসছে। তাহলে যখন একসাথে অনেক ভোল্টেজ চলে আসে কোন সার্কিটের মধ্যে, তখন বলা হয় সেখানে ভোল্টেজ ট্রিগার্ড করা হইছে বা ভোল্টেজ ট্রিগার্ড হইছে। ঠিক আছে? ট্রিগারিং। তাহলে এখানে তাই বলা হচ্ছে যে সার্কিটকে অ্যাক্টিভ করার জন্য বাইরে থেকে যে পালস প্রয়োগ করা হয় তাকে ট্রিগারিং বলা হয়। ট্রিগারিং মানে ভোল্টেজ ট্রিগার করে। ঠিক আছে? তো ভোল্টেজ ট্রিগারের মাধ্যমেই কিন্তু এই রেজিস্টার গুলাও চালু হয়েছিল। আবার কাউন্টারও চালু হবে। তো যাই হোক, প্রথমে ০০ স্টেট থাকে। তারপরে 001, 010, 011, 10 এইভাবে আস্তে, আস্তে এই বিটগুলা চেঞ্জ হতে থাকে। আমি তোমাদেরকে এটা দেখাবো, সমস্যা নাই, ট্রুথ টেবিলের মাধ্যমে। আগে একটু দেখি যে কাউন্টার কত প্রকার। কাউন্টার আসলে মেইনলি ২ প্রকারের কাউন্টার আছে আমাদের ইনপুট ক্লক পালসের উপর ভিত্তি করে। ২ ধরনের কাউন্টার আছে, সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস। ওকে? কি, কি? সিনক্রোনাস কাউন্টার আর অ্যাসিনক্রোনাস কাউন্টার। আচ্ছা, এই ২ টা নাম অনেক ইম্পোর্টেন্ট এবং এদের সংজ্ঞাগুলো পরীক্ষায় আসে। সো আমরা সংজ্ঞাগুলো একটু পড়ব। তো খেয়াল করো, সিনক্রোনাস কাউন্টার কি? যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস কাউন্টারে ব্যবহৃত সবগুলা ফ্লিপ ফ্লপ এর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সিনক্রোনাস কাউন্টার বলা হয়। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে বুঝো। কি বলছে? যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস কাউন্টারে ব্যবহৃত সবগুলা ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সিনক্রোনাস কাউন্টার বলা হয়। তার মানে আমাদের রেজিস্টারের মধ্যেও কিন্তু এমন কিছু ছিল। দেখো, একটা ক্লক প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে যুক্ত ছিল। তো একটা ক্লক প্রেস করলে সবগুলোর অবস্থা চেঞ্জ হচ্ছিল। ওকে? তার মানে আসলে ওই কাউন্টারটাও এইভাবে, এই ক্লক পালস গুলা এভাবে যুক্ত থাকে ওই কাউন্টারে। তাহলে যে কাউন্টারে ক্লক পালস গুলা সবগুলো একসাথে যুক্ত থাকে সেটাই আসলে সিনক্রোনাস কাউন্টার। মানে একটা ক্লক পালসের প্রেস করার ফলেই প্রত্যেকটা কাউন্টারের মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটে সিনক্রোনাস কাউন্টারে। আচ্ছা, এইরকম কিছু কাউন্টারের এক্সাম্পল দেখো যেগুলা সিনক্রোনাস কাউন্টার। যেমন রিং কাউন্টার, মোড 10 কাউন্টার, মানে ১০ টা সংখ্যা গুনতে পারে সে। এগুলো হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। মানে এদের স্টেট মানে এদের সবগুলো ফ্লিপ ফ্লপ একটা ক্লকের সাথে যুক্ত থাকে। ঠিক আছে?
এজন্য এই ক্লকটা প্রেস করার সাথে সাথে সবগুলাই তাদের স্টেট পরিবর্তন করে, অবস্থা পরিবর্তন করে। তো সিনক্রোনাস কাউন্টার আমরা বুঝতে পেরেছি, তাই তো? এরপরে আছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। তাহলে ওখানে ক্লকগুলো একসাথে যুক্ত থাকবে আর এখানে ক্লকগুলো একসাথে যুক্ত থাকবে না, তাই তো? বেসিক ডিফারেন্স তো এটাই। তাহলে অ্যাসিনক্রোনাস কাউন্টার হলো এক ধরনের কাউন্টার যেখানে একটি ফ্লিপ ফ্লপ এর আউটপুট অন্যটির ক্লক পালস হিসাবে ব্যবহৃত হয়। তার মানে সবগুলো ক্লক এইভাবে যুক্ত থাকে না। একটার আউটপুট, মনে করে এটার আউটপুট এটার ক্লক হিসাবে, এটার আউটপুট এটার ক্লক, এটার আউটপুট এটার ক্লক, এইরকম ভাবে যুক্ত থাকে। ঠিক আছে? আগেরটার আউটপুট পরেরটার ক্লক পালস হিসাবে যুক্ত থাকে। হ্যাঁ? এমন কাউন্টার হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে? সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য বুঝেছি আমরা সবাই, যে ওখানে সবগুলো ক্লক একসাথে যুক্ত থাকে এবং ক্লকটা একবার প্রেস করার ফলে সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটে সিনক্রোনাসে। হ্যাঁ, আউটপুটটাই ক্লক পালস হিসাবে কাজ করবে। বুঝছো? তো ক্লক পালসে যদি আউটপুটটা যদি 0 হয়, ক্লক পালসের মধ্যে 0 ঢুকবে। 0 ঢুকলে ক্লক কাজ করবে না। যখন 1 ঢুকে তখনই ক্লকটা কাজ করবে। ঠিক আছে? তো এইরকম একটা কাউন্টার হচ্ছে রিপল কাউন্টার। রিপল কাউন্টার। রিপল কাউন্টার ২ প্রকার আছে। রিপল আপ, রিপল ডাউন। রিপল আপ মানে ছোট থেকে বড় সংখ্যা যে পর্যায়ক্রমে গণনা করে সেটা হচ্ছে রিপল আপ। রিপল ডাউন মানে বড় থেকে ছোট সংখ্যা পর্যায়ক্রমে গণনা যে কাউন্টার করা যায় সেটা হচ্ছে রিপল ডাউন। বড় থেকে ছোট। ঠিক আছে? তো আমরা মোটামুটি কাউন্টারের যে বেসিক জিনিসগুলা সেগুলা বুঝে ফেলেছি তাদের সংজ্ঞার মাধ্যমেই। যাই হোক, আজকে আমরা এটা শেষ করে দিব। সো একটু ধৈর্য ধরে তোমরা একটু দেখো। মাত্র ২ টা সার্কিট। এই ২ টা সার্কিট বুঝালেই শেষ। ওকে? এই চিত্রগুলো একটু ইম্পর্টেন্ট আছে কারণ পরীক্ষায় অনেক সময় আসে। চিত্র আঁকতে বলে। সো চিত্রটা একটু বুঝলেই হয়ে যাবে। ওকে। তো এখানে আমরা আসলে ফ্লিপ ফ্লপ ৩ টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করছি। কারণ এটা ৩ বিটের আমরা কাউন্টার তৈরি করতে চাচ্ছি। ওকে? তো খেয়াল করো, এই চিত্রের দিকে খেয়াল করো। আমরা এই দিক থেকে কাজটা শুরু করতেছি। এই যে লেফট টু রাইট, লেফট টু রাইট। তো এটা কি ধরনের কাউন্টার? এটা হচ্ছে রিপল কাউন্টার। মানে অ্যাসিনক্রোনাস কাউন্টার, হ্যাঁ? সিনক্রোনাস না কিন্তু। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাসে দেখো আউটপুটটা পরবর্তী ক্লক পালস হিসাবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? এরপরে ক্লক পালস নাই। সো এইরকমই থাকবে এটা। আউটপুট হিসেবেই দেখাবে। তো এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস মানে রিপল কাউন্টার এটা। এখন এই কাউন্টারে কাজ হয় কিভাবে? তো কাউন্টারটা একটু এঁকে দেখালে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, আমি প্রথমে ৩ টা এভাবে ব্লক আঁকবো। এই যে ৩ টা ব্লক হয়ে গেল আমাদের। আচ্ছা। তো প্রথমে আমরা কি করব? আমরা এখানে একটা ক্লক লাগাই দিব। ঠিক আছে? আর এখানে ইনপুট আছে। ইনপুটটা আমরা এখানে আ 1 দিয়ে দিব। কারণ এটা, এটা দেখো টি, টি দেওয়া আছে না? T0, হ্যাঁ। T0 এখন ইনপুট। আর কিউ হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ? তো ইনপুট হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়। আউটপুট কিউ দ্বারা প্রকাশ করা হবে। এখন এই ফ্লিপ ফ্লপটার নাম কি? এই ফ্লিপ ফ্লপটার নাম হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? তো এইজন্য বা টাইম ফ্লিপ ফ্লপ এইজন্য টি দেওয়া হইছে।
আগে ডেটা ফ্লিপ ফ্লপ ইউজ করেছিলাম এজন্য ডি দিয়েছিলাম। ঠিক আছে? মানে রেজিস্টারের ক্ষেত্রে। আ তাহলে এই যে এর আউটপুটটা এটার ক্লক পালস হিসেবে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা। আর এটার যে ইনপুট সেটাও 1 থাকবে। মানে প্রত্যেকটা ইনপুটেই 1 থাকবে। T2 কারণ এই টাইম ফ্লিপ ফ্লপ ইনপুটে 1 না থাকলে কাজ করে না। টাইম ফ্লিপ ফ্লপ ইনপুটে 1 থাকলেই শুধু কাজ করবে। 1 না থাকলে কাজ করবে না। আচ্ছা। এরপরে Q2 ওকে। উল্টা ব্যাপারটা। তাহলে এগুলো হচ্ছে সব টাইম ফ্লিপ ফ্লপ। প্রত্যেকটা টি এর মানে প্রত্যেক টি মানে হচ্ছে ইনপুট। প্রত্যেকটা ইনপুটে 1 থাকতে হবে। ঠিক আছে? তখন এটা এখানে যদি আমরা ক্লক প্রেস করি তখন কাজ করবে। আচ্ছা তো যাই হোক আ এটা কাজ করে কিভাবে? দেখো চিত্রটা। এটা হচ্ছে FF0 মানে ফ্লিপ ফ্লপ 0। এটা ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2 হ্যাঁ, টু দ্যা নেক্সট স্টেজ। এটা নেক্সট স্টেজে চলে যাবে। তো যাই হোক এখানে কাজটা হয় কিভাবে সেটা আমরা একটু দেখব। আমরা একটু একটা ট্রুথ টেবিল আঁকবো। Q0 কোন দিক থেকে শুরু করছে এরা? ডান দিক থেকে। Q0, Q1, Q2 এই যে। এটা হচ্ছে আমাদের আ কাউন্টারে যেভাবে কাজ করবে সেই অনুসারে আমরা এই বিটগুলা লিখতেছি। ওকে? তো খেয়াল করো, প্রথমেই তুমি ক্লক প্রেস করলা। ভোল্টেজ ট্রিগার্ড হলো এই কাউন্টারটা মানে এই ফ্লিপ ফ্লপটা অন হলো। আমরা এই কাউন্টারে কিভাবে কাজ হয় সেটা একটু ট্রুথ টেবিলের সাহায্যে দেখব যে কি গণনা করে সে। আচ্ছা এখানে কিন্তু সবসময় আমরা আউটপুটই এখানে দেখাবো। কারণ আউটপুটটাই তো আমাদের দরকার। ইনপুটে সবসময় 1 ই থাকবে। ইনপুটে 1 না থাকলে এই টগল ফ্লিপ ফ্লপ কাজ করে না। মানে টি ফ্লিপ ফ্লপ কাজ করতে পারে না। এইজন্য প্রত্যেকটা ইনপুট 1 রেখে দিতে হবে ইনপুটে। মানে ভোল্টেজ কানেকশন আছে। ওকে? প্রত্যেকটা ইনপুটে। আর ক্লক প্রেস করলে তো 1 ভেতরে যায়। মানে ভোল্টেজ ট্রিগার হওয়া মানে 1 ভেতরে যায়। তখন এটা কাজ করবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে শুরুতে এই আউটপুট গুলোর মধ্যে কত আছে? শুরুতে আউটপুট গুলোর মধ্যে কত আছে বলো দেখি? শুরুতে কিছুই নাই। কিছুই নাই মানে আউটপুট গুলোর মধ্যে 0, 0 আছে। শুরুতেই 0, 0 আছে। আচ্ছা বলো তো 0, 0 র ডেসিমাল ফর্ম কি? ডেসিমালে কি হবে 0, 0? 0 ই হবে। ওকে? 0, 0 ডেসিমাল হচ্ছে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। ঠিক আছে? ১, ২, ৩, ৪ যেভাবে আমরা গণনা করি এটাই ডেসিমাল। আর আমরা এখানে যা দেখতেছি এগুলা হচ্ছে বাইনারি। বাইনারি মানে হচ্ছে যেখানে 0 আর 1 আছে। সেটা হচ্ছে বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যার একটা পজিশনাল ভ্যালু আছে 1, 2, 4, 8 মানে ডাবল হতে থাকে আস্তে, আস্তে। 16 এই বাইনারি সংখ্যার পজিশনাল ভ্যালু আছে। ডাবল হতে থাকে। মনে করো এখানে ৩ টা 0 আছে, তুমি ৩ টা 0 বসাবা। তাহলে ৩ টা 0 মানে কোনটাই নিচ্ছি না। মানে কোনটাই যোগ হচ্ছে না। ঠিক আছে? কিন্তু যদি 0, 1, 0 থাকে তার মানে আমি শুধু 2 নিচ্ছি। তখন 2 এখানে বসাবো ডেসিমালের মধ্যে। ওকে? যদি আমার মনে করো 0, 1, 1 থাকে তার মানে যে ঘরে 1, 1 সেইগুলা যোগ করব। তাহলে 3 হবে। তখন 3 বসাবো ডেসিমালের ঘরে। বুঝতে পারছো নুসরাত? মোটামুটি? আমি আবার বলতেছি এগুলো হচ্ছে বাইনারির পজিশনাল ভ্যালু। ডান দিক থেকে গণনা করা হয় ১, ২, ৪, ৮, ১৬ এভাবে বাড়তে থাকে আস্তে, আস্তে। ঠিক আছে? এখন তোমার এখানে কয়টা বিট আছে? ৩ টা বিট সিরিয়ালে আছে। তো ৩ টা বিট লেখো।
এর মধ্যে যেখানে যদি 1 থাকে, তো যেখানে 1 থাকবে এইখান থেকে ওই সংখ্যাটা নিয়ে তুমি ডেসিমাল সংখ্যা হিসেবে বলতে পারবা যে এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। যেমন এখানে কোনো 1 নাই মানে এটা 0, এর ডেসিমাল 0 ই। এখানে 1 আছে তার মানে এর ডেসিমাল ফর্ম কত? এই যে শুধু 2, 2 আর এর ডেসিমাল ফর্ম 1, 1 আছে 2 ঘরে। তার মানে এই ২ টা যোগ হবে। কত হবে? 3। বুঝতে পারছো এবার? আচ্ছা। এখন আমরা ১ম বার ক্লক প্রেস করার যদি আমরা ১ম বার ক্লকটা প্রেস করি, তাহলে আমাদের কি আউটপুট আসে? তো দেখো ১ম বার ক্লক প্রেস করলে আসলে আ এইখানে এই 0 আছে না? 0 টা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। ১ম ক্লক প্রেস করলেই এই আউটপুট 0 ছিল না? এই 0 টা এইখানে চলে যাবে। আর এখানে আউটপুটটা পরিবর্তন হয়ে 1 হয়ে যায়। তার মানে ক্লক প্রেস করলে আউটপুট 1 হয়। ক্লকে যদি 1 থাকে আউটপুট 1 ই হবে। ওকে? আচ্ছা। এই রেজিস্টারের প্রপার্টি এটা। যে যদি ক্লকের মধ্যে আমি 1 দিই, ক্লক প্রেস করে ভোল্টেজ ট্রিগার করা মানে 1 আসা। তো যদি আমি ক্লকে 1 দিই, তাহলে এই আউটপুটটা 0 থাকলে 1, 1 থাকলে 0 এরকম চেঞ্জ হয়ে যাবে। টগল হয়ে যাবে। টগল মানে পরিবর্তন হওয়া। আচ্ছা। তাহলে আমি ১ম বার ক্লক প্রেস করলাম। এই যে 0 ছিল না আগে? ওই 0 টা ওইদিকে চলে গেল। আর এখানে হয়ে যাবে 1। ওকে? এখন 0 এদিকে গেলে এর কিছুই যায় আসে না। কারণ 0 আসলে তো আর এটা কাজ করবে না। শুধু ক্লকের মধ্যে 1 আসলেই কাজ করবে। সো এই ২ টার কোনো চেঞ্জ হয় না। এই ২ টাতে যে 0 ছিল 0 ই থাকবে। ঠিক আছে? তার মানে এই ২ টাতে 0 শুধু এটার আউটপুটটা চেঞ্জ হইছে Q0 এর মধ্যে। ওকে ঠিক আছে। তার মানে এখানে 1 আছে। ভালো করে খেয়াল করো। এখানে 1 আছে। আবার ক্লক প্রেস করো। এই 1 টা এই রাস্তা দিয়ে চলে যাবে আর এখানে 0 রেখে যাবে। ওকে? আচ্ছা। তাহলে এখানে সে কত রেখে যাচ্ছে? 0 আর এই 1 টা এইখানে চলে যাচ্ছে। এইখানে চলে গেলেই তো ক্লক 1 হলো। তার মানে এই স্টেটের ১ম বারের মতো চেঞ্জ হচ্ছে। তার মানে এই স্টেটে 0 ছিল, এই 0 ওদিকে চলে যাবে। এখানে হয়ে যাবে 1। কি হয়ে যাবে এখানে? এই Q1 হয়ে যাবে 1। বাট এর মধ্য দিয়ে তো 0 ই গেছে আগে, একটু আগে। কারণ এখানে 1 আসছে তার মানে এর আগে যে 0 ছিল সেটা প্রবাহিত হয়ে এখানে আসছে। তো এখানে 0 ই আছে এখনো। এরপরে আবার ক্লকটা প্রেস করো। এইটা। আবার প্রেস করলে একটু আগে এর মধ্যে ছিল 0। সেই 0 এদিকে চলে যাবে আর এখানে হয়ে যাবে 1। তার মানে 0 এইদিকে যদি চলে যায় তাহলে এখানে 0 আসলে এর যে আগের স্টেট আছে ওই স্টেটটা চেঞ্জ হয় না। আগের স্টেটে কি ছিল? 1 ছিল। এই যে আগের স্টেটে 1 ছিল। তার মানে এখনো 1 ই আছে। স্টেটটা চেঞ্জ হচ্ছে না। ওকে? আচ্ছা। আর যেহেতু এর স্টেট চেঞ্জ হচ্ছে না, সে তো আগে যে 0 এর মধ্যে ছিল সে 0 টা এখনো আছে। তো এখানে 0 ই আছে। আবার ক্লক প্রেস করো। প্রেস করলে এর আউটপুট 1 ছিল। এই যে 1 ছিল একটু আগে। তো 1 সে বাইরে চলে যাবে এখানে তৈরি হবে 0। তার মানে ওখানে তৈরি হলো 0 আর 1 বাইরে চলে গেল এখানে। এখানে 1 আসার সাথে সাথেই এর আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে আগে 1 ছিল এখন 0 হয়ে যাবে। আগে যে 1 ছিল সেই 1 টা কই যাবে? সেই 1 টা এই রাস্তা দিয়ে এখানে আসবে। এখানে আসলে এই ১ম বারের মতো Q2 র আউটপুট চেঞ্জ হয়ে যাবে। 0 ছিল এখন 1 হয়ে যাবে। এইবার খেয়াল করো পরবর্তীটা। আবার ক্লক প্রেস 0 ছিল 1 হয়ে যাবে। কিন্তু 0 ছিল তো আগে। সেই 0 এখানে চলে যাবে। মানে এর স্টেট এর কোনো চেঞ্জ হচ্ছে না। মানে 0 ই আছে। তাহলে ওর স্টেট এরও কোনো চেঞ্জ হচ্ছে না। মানে 1 ই থাকবে। মানে স্টেট এর চেঞ্জ বলতে এখানে আউটপুটের মধ্যে যা আছে স্টেট এর চেঞ্জ না হলে তাই থাকবে। আচ্ছা। এরপরের স্টেপ আবার ক্লক প্রেস করো। এই 1 ছিল, এখানে 0 হয়ে যাবে। আর এই 1 টা এই রাস্তা দিয়ে এখানে চলে আসবে। এটা আবার 1 হয়ে গেল। তার মানে আউটপুটে চেঞ্জ হবে। আউটপুটে চেঞ্জ হয়ে 0 ছিল 1 হয়ে যাবে। আর এর মধ্যে 0 ছিল। এই 0 টা এর মধ্যে গেলে স্টেট এর কোনো চেঞ্জ হয় না।
মানে আগের স্টেটে 1 ছিল এখনো 1। আবার 0 ছিল মাত্র। ক্লক প্রেস করলাম 0 হয়ে গেল 1। আর এখানকার 0 ওই পরবর্তীতে চলে গেল। তার মানে এর একটু আগে যে স্টেট ছিল সেই স্টেটই থেকে যাবে মানে 1। আর এখানে তো কোনো চেঞ্জই হচ্ছে না। এখানে চেঞ্জ হচ্ছে না বলতে আগের স্টেটে যা ছিল তাই থেকে যাবে। হচ্ছে ব্যাপার। এখন এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি তো 0 0 1 0 0 1 তার মানে আমরা শুধু 1 পাচ্ছি এখানে। তো তুমি একটু ভালো করে দেখলে বুঝতে পারবা এটা 1 2 3 4 5 6 7 7 মানে দেখো তিনটা 1 তিনটা 1 মানে কি এই তিনটাই যোগ হবে তিনটা যোগ হয়ে তো 7 হয়। তার মানে আসলে এখানে 0 থেকে 7 পর্যন্ত সে গণনা করছে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের কাউন্টার। হ্যাঁ, হ্যাঁ বলো। কয়টা বের করতে হবে সেটা তো আগেই বলেছি। 3 বিটের যদি কাউন্টার হয় তার মানে তিনটা ফ্লিপ ফ্লপ যদি থাকে তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার n সংখ্যক গণনা করে। 2 টু দি পাওয়ার 3 টা মানে 8 টা গণনা করবে। ওকে, লেখা ছিল। তার মানে এটা হচ্ছে মোড 8 রিপল কাউন্টার। রিপল রিপল কেন? কারণ হচ্ছে যে এটা তো সিনক্রোনাস না, অ্যাসিনক্রোনাস কাউন্টার। কারণ আউটপুটটা ক্লকে পরিণত হয়েছে। তার মানে এটা অ্যাসিনক্রোনাস। এই যে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস এর মধ্যেই রিপল আপ আর রিপল ডাউন আছে। তো এটা ছিল রিপল আপ কাউন্টার। রিপল আপ কেন? ছোট থেকে বড়। ছোট থেকে বড় সংখ্যাগুলো গণনা করছে। এটা হচ্ছে রিপল আপ। অ্যাসিনক্রোনাস অ্যাসিনক্রোনাস রিপল আপ কাউন্টার। আপ কাউন্টারের এটা হচ্ছে মোড 8। মোড এর মোড নাম্বার হচ্ছে 8 কারণ 8টা সংখ্যাকে গণনা করতে পারে। আমরা কি বুঝতে পেরেছি এটা? এতক্ষণ যা বুঝলাম সেটাই এখানে লেখা আছে। তো এতটুকু আমাদের হয়ে গেছে। এরপরে সিনক্রোনাস কাউন্টার আছে। তো সিনক্রোনাস কাউন্টার আমার মনে হয় আজকে আর না ধরাই উচিত। তবে তোমরা একটা জিনিস দেখো, এই কাউন্টারে যে আউটপুট এখানে যখন ওয়ান হবে তখনই এটা স্টেট চেঞ্জ হবে, এরকম একটা ঝামেলা আছে না? যে এখান থেকে 1 এখানে আসলে তখন স্টেটটা চেঞ্জ হবে, তার আগে হবে না। তার মানে এই কাউন্টারের কাজ করতে মানে গণনা করতে কিন্তু বেশ একটু টাইম ডিলে হয়। ঠিক আছে? এই অ্যাসিনক্রোনাস কাউন্টারে টাইম ডিলেটা একটু বেশি হয়। এজন্যই আমরা সিনক্রোনাস কাউন্টারের দিকে খেয়াল রাখবো। পরের দিন সিনক্রোনাস কাউন্টার আমরা বুঝবো আর কি। তো সিনক্রোনাস কাউন্টার বুঝলেই হয়ে যাবে, শেষ। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা পড়ে ফেলার, রিপল কাউন্টারটা। ঠিক আছে? অ্যাসিনক্রোনাসটাই বেশি ইম্পর্টেন্ট। সিনক্রোনাসটা মোটামুটি। রেজিস্টার আর কাউন্টার একটা আমাদের শেষ। তো আজকে আমরা এ পর্যন্তই থাকবো। তোমরা কি ব্যাপার? বলার সাথে সাথে গায়েব সব? ও মাই গড! আচ্ছা ঠিক আছে। ওকে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো।